রক্ত নদীর জল পেরিয়ে বেরিয়ে এলো সুখ, লাল সবুজের নিশানরে গর্বে ভরে বুক। প্রাণীর সঙ্গে গান মিলেছে, ছড়ায় আলোর রাশি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের সে মহান মুক্তিযুদ্ধের সূত্রপাত হয়েছিল বহু আগে। 26 মার্চ শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায়। 16ই ডিসেম্বরে এসে আমাদের চূড়ান্ত বিজয়ের মধ্যে দিয়ে এই বিজয় আমরা অর্জন করেছি অজস্র প্রাণের বিনিময়ে, রক্তের স্রোতধারার বিনিময়ে। এই বিজয়ের সঙ্গে আমাদের আনন্দ গাথা যেমন জড়িয়ে আছে, লেখা আছে, এর বিপরীতে রয়েছে আমাদের স্বজন হারানোর বিষাদ। শুধুমাত্র বিজয় দিবস বা বিজয়ের মাসে নয়, বছরের প্রতিটা দিনে কিন্তু আমাদের ভেতরে একটা বাণী ধ্বনিত হয়, আমরা তোমাদের ভুলিনি, আমরা তোমাদের ভুলব না। 71-এর মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছিলেন, আমরা তাদের সকলের প্রতি জানাচ্ছি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমন্ত্রণ জানিয়েছি আপনাদের বেশ কজন প্রিয় মুখকে, শুনব তাদের সকণ্ঠে কবিতা, সেই সঙ্গে আলাপচারিতাও হবে। আমি অনুষ্ঠানের শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই আমার ডানে যিনি রয়েছেন, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ব্যুরো প্রধান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবি নাজিম উদ্দিন শ্যামল। তার পাশে আছেন নারী কণ্ঠ পত্রিকার উপদেষ্টা কবি আক্তারি ইসলাম। তারপর রয়েছেন দৈনিক পূর্বকোণ পত্রিকার সহকারী সম্পাদক কবি আফসার মাহফুজ। আমি ফিরছি আমার বাম পাশে। আমার বাম পাশে যিনি রয়েছেন, আপনারা সকলেই তাকে চেনেন, বিশিষ্ট রন্ধনশিল্পী হিসেবে তার খ্যাতি সর্বাগ্রে। তারপর তার আর একটা পরিচয় হচ্ছে তিনি কবি এবং নারী কণ্ঠ পত্রিকার উপদেষ্টা। তারপর রয়েছেন দৈনিক বেদ চট্টগ্রাম মঞ্চের সিনিয়র স্টাফ রিপোর্টার কবি আরিফ রায়হান, এবং সবশেষে রয়েছেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার সাহিত্য সম্পাদক ফারজানা রহমান শিমু। আমরা অনুষ্ঠান শুরু করব ফারজানা রহমান শিমুর কবিতা দিয়ে। আমার কবিতার নাম বিশুদ্ধ পথিকের বেশে। রঙিন দস্যুতায় হার মানব বলে রৌদ্র দগ্ধতায় ম্লান করিনি মুখ। আমার বন্ধা বনের আজ ফ্যাকাশে হলুদ অসুখ। ভাইয়ের হৃদয় জুড়ে দগ্ধকে ঘা, প্রিয়া তার ভেঙেছে পিঞ্জর। বেকার প্রেমিক ভাবে প্রেম যেন পাতলা কোনো স্বর। পিতার প্রহর ভরে রক্ষীর মতো রয়েছে স্বল্প পেনশন। ক্ষুধায় তৃষ্ণায় আজ জ্বলছে বিশাল তপবন। তরল প্রেমের স্রোতে প্লাবিত হব বলে ভূমিতে ঠেকায়নি দুটো পা। নখের আঘাতে তাই যুদ্ধের আলতা আঁকা। তোমায় বাঁচাবো বলে কষ্টটুকু সয়ে নত মুখে ফিরি অবশেষে স্বদেশের ময়দানে বিশুদ্ধ পথিকের বেশে। আমাদের দেশের সমস্ত সাংস্কৃতিক সেবী বুদ্ধিজীবীরা তাতে যে শুধু সহমর্মিতা প্রকাশ করেছে তা কিন্তু নয়, তারা তাতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। কবিতায়, গানে, চিত্রকলায়, এমনকি সিনেমা তৈরি করে তারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে। এভাবেই দেশের সমস্ত সংস্কৃতি কর্মীরা কিন্তু আমাদের এই স্বাধীনতার জন্য, মুক্তির জন্য অবিস্মরণীয় অবদান রেখে গেছে। আমরা এবার কবিতা শুনবো কবি আরিফ রায়হানের কণ্ঠে। আমি তো কখনো বিজয় দেখিনি, দেখেছি বিজয়ী দেশ, যেখানে শান্তি, অনাবিল সুখ,
স্বপ্নীল পরিবেশ। বিজয়ের পথ রুদ্ধ হলে কি যুদ্ধে জড়াতে হয়? বৃষ্টির মতো সাগর সাগর রক্ত জড়াতে হয়। আমি তো কখনো যুদ্ধ দেখিনি, দেখিনি রক্ত জড়া। সভ্য সমাজে মানুষে মানুষে সাজে কি যুদ্ধ করা? মানুষ যখন কেড়ে নিতে চায় মানুষের স্বাধীনতা, হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না কথা। যুদ্ধ যখন করতেই হয় তখনই যুদ্ধ বাধে। রক্তের স্রোত স্বাধীনতা চায়, মানবতা শুধু কাঁদে। মিছিল এলো মশাল মিছিল, মিছিল এলো রাতে, কোখা গেল অস্ত্র হাতে সেই মিছিলের সাথে। যুদ্ধে গেল খোকা তখন হারিয়ে ডর ভয়। জয় তো হবে, হতেই হবে, জয় বাংলার জয়। 9 মাস পরে শত্রু পালায়, যুদ্ধ হলো শেষ। মানচিত্রে ঠাঁই পেয়ে যায় স্বাধীন বাংলাদেশ। খুব সুন্দর। আমরা আরিফ রায়হানের কাছ থেকে একটা চমৎকার কবিতা শুনলাম। তাদের জন্ম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, স্বাধীন ভূখণ্ডে। তাদের কাছে মুক্তিযুদ্ধ কেমন, তাদের কাছে বিজয় কেমন, শিমু এবং আরিফ তাদের দুজনের কবিতায় আমরা কিন্তু এই চিত্র পেলাম। আমরা এবার আসবো কবি আক্তারি ইসলামের কাছে। আক্তারি আপা, আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা আপনাদের নারী কণ্ঠে আমাদের শহীদ যারা শহীদ এবং তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা বেগম মুস্তারি শফিকে নিয়ে একটা প্রতিবেদন করেছেন এবং খুব সম্প্রতি আপনাদের যে সংখ্যাটা প্রকাশ পেয়েছে তাতেও আমরা পাচ্ছি রুনু সিদ্দিকীকে, মরমী সাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ এবং একজন দক্ষ সংগঠক। যদিও তিনি এখন গুরুতর অসুস্থ, আমরা অনুষ্ঠান থেকে তার দ্রুত আরোগ্য কামনা করছি। তিনিও কিন্তু, আমি ব্যক্তিগতভাবে তার সম্পর্কে যতটা জানি, তিনিও কিন্তু মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সহায়তা করেছেন, তাদের রক্ষা করেছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা এই ধারা কি অব্যাহত রাখবেন? আপনাদের পত্রিকার মাধ্যমে কি আমরা আরো নারী মুক্তিযোদ্ধা বা নারীরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদের পরিচয় সম্পর্কে জানতে পারবো? আপনাকে ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা চেষ্টা করে যাব, আমরা চট্টগ্রাম থেকে চেষ্টা করছি যে চট্টগ্রামে যে আলোকিত নারী, সফল নারী এবং যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদেরকে তুলে ধরবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সামনে আশা করছি আমরা আপনাদের সহায়তা পেলে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারব। এটা একটা সময়ের দাবিও কি? অবশ্যই অবশ্যই। এরপর আমরা কবিতায় আসি। আচ্ছা, ঠিক আছে। আমার কবিতার শিরোনামহীন। কিছুদিন ধরেই যুদ্ধবদ্ধ শিরা উপশিরায় নীল যন্ত্রণার বন্যা। কিছুদিন ধরে যুদ্ধবদ্ধ শিরা উপশিরায় নীল যন্ত্রণার বন্যা। চলাচলের ভিন্নতায় বেদনা বিধুর দিন যাপন। এরই মধ্যে সংবাদ বাহকেরা জানায় অসম ক্ষমতাশালী বাঘ সিংহের গল্প। কি যে কষ্ট, কি যে কষ্ট, কোথায় আছি, কি করছি, মন শরীর মুচড়ে ওঠে। খবর রটে যায়, পুরানো শিয়ালেরা জেগে উঠছে আবারও। বলছে কিছুই তারা করে নাই, কোনোভাবেই অপরাধী হতে তারা পারে না। বলে কি অপরমানেরা, চোরের আবার বড় গলা। শিরায় শিরায় চঞ্চল চলাচল, ইচ্ছে করে আবার রক্ত গঙ্গা বইয়ে দেই। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, বন্দুকের সামনে সাহসিকা এক বলেছিল লাল টিপ হবে স্বাধীনতার অহংকার, আর তাইতে হয়ে গেল শহীদ। মনে কি পড়ে না সুরের বাচ্চারা বাবাকে হাত বেঁধে ফেলে রেখেছিলি রায়ের বাজারে মৃত লাশ। সীমারের দল, যা কখনোই ছিল না তোদের বুকে, যা কখনোই ছিল না তোদের বুকে, তাই ছিল পিতার বুকে অগাধ ভালোবাসা। অপরাধ করিস নাই, বারবার ভুল হয় না, ভুল একবারই হয়, আমাদেরও আর ভুল হবে না। খুব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম আক্তারি আপার কাছ থেকে। লিভারপুলের লিভ ব্রেনান
এই সাহসী তরুণ বাংলাদেশের সংগ্রামের বার্তা পেয়ে এতটা বিচলিত হয়েছিলেন যে তিনি সে সময় দুটো গান লিখেছিলেন এবং তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে, তার সঙ্গীদের নিয়ে একটা খুব ছোট স্টুডিওতে 48 RPM এ তিনি সেই রেকর্ডটি বার করেন। বিচারপতি আবু সাইদ চৌধুরীর বাণী সম্বলিত এক রঙা একটা মোড়কে খুব দিনহীনভাবে তিনি রেকর্ডটি বের করেছিলেন। তার গানের একটি লাইন খুব সম্ভবত এরকম ছিল, in the name of humanity don't allow Bangladesh to fight alone. লি ব্রানান এই রেকর্ডগুলো তার ঝোলায় ভরে গিটার নিয়ে তার শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন জায়গায় তিনি গান গেয়ে বেরিয়েছেন, আর এই রেকর্ডগুলো বিক্রি করে তিনি আমাদের বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করেছেন। 71-এর সেই সময় বাংলাদেশের বন্দনার যে বিশালতা বিশ্বজুড়ে, তা মাপতে যাওয়াটাও মনে হয় আমাদের জন্য দুঃসাধ্য। আফসার ভাই কি বলবেন এই বিষয়ে? বাংলাদেশ মহান স্বাধীনতা এবং বিজয়ের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, বিশেষ করে 30 লক্ষ শহীদ এবং আমাদের অসংখ্য মা বোন যেভাবে ইজ্জত দিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধারা যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের গণমানুষ সাধারণ মানুষ যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে কোথাও কিন্তু এরকম ত্যাগের ইতিহাস নেই। এটা হচ্ছে একটি নজিরবিহীন ঘটনা এবং একমাত্র বাংলাদেশে এটার আপনার রেকর্ড করেছেন এবং নজির সৃষ্টি করেছেন বাংলাদেশ। আরো একটা বিষয় আমি বলি প্রসঙ্গক্রমে, এটার আমাদের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের বীজ উত্থিত হয়েছিল বা বীজ রোপণ হয়েছিল বাইনের ভাষা আন্দোলনে। আমি আফসার ভাইয়ের কাছ থেকে সরাসরি চলে আসবো আমাদের কবি রোকেয়া হকের কাছে। রোকেয়াটা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে সংগ্রামী নারীরা শীর্ষক, মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী নারীরা শীর্ষক একটা বইতে আমরা কিন্তু হাজার হাজার নারী মুক্তিযোদ্ধাদের নাম সেখানে পাই। আবার অনেক মুক্তিযোদ্ধাদের জবানিতে লেখা, তাদের বইতে দলিলে তারা কিন্তু সেখানে উল্লেখ করেছেন, স্বীকার করেছেন যে গেরিলা যুদ্ধে এবং সম্মুখ যুদ্ধে নারীরা সরাসরি অংশগ্রহণ করেছিল। অর্থাৎ এ কথা সত্য এবং প্রতিষ্ঠিত যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধে নারীরাও গেরিলা যোদ্ধা এবং মুক্তিযোদ্ধা। তো সেই সময় আমরা কিন্তু অনেক কিশোর মুক্তিযোদ্ধাদের কথা জানি। আপনার সঙ্গে বিভিন্ন সময় আলাপচারিতায়, আপনার স্মৃতির পাতা থেকে মাঝে মাঝেই কিন্তু আপনি আমাদের সঙ্গে যে আলাপগুলো করেন, যে সে সময় কিন্তু আপনি একজন খুদে মুক্তিযোদ্ধা। আমরা সেই আমি বালিকা ছিলাম, 9 বছর ক্লাস হয়ে গেছে, অনেক কিছু দেখেছি পুরো ইতিহাস। সেখান থেকে কিছুটা আমাদের সময় স্বল্পতা আছে, তারপরে আমি বলবো সেই স্মৃতি থেকে কিছু আপনি আমাদের দর্শক। আসলে আমি তখন আমি আসলে মুক্তিযুদ্ধের সময় প্রথম অর্ধেক সময়কাল ছিলাম কাঠটুলিতে, গ্রামে আমাদের তখন একদম গভীর গ্রাম বলা যায় তখন। তারপরে যেদিন স্বাধীন হয় তার 2 মাস আগেই আমরা ছিলাম পাথরঘাটা, নন্দীবাবুর বাসা বলেন ইয়েতে কেতলি ক্লাবের পাশেই ছিলাম। তো ওখানে কর্ণফুলী নদীতে বুমিং হয়ে স্বাধীনতা পতাকাটা নিয়ে এই যে ট্রাকে উঠা, এটা আমার জীবনে অনেক বড় একটা। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি কাঠটুলিতে করেছি, অনেক কিছু ছিল, তার মধ্যে একটা যে আমরা ওই ছোট ছোট কন্ডেন্স মিল্কের টিনগুলা আমাদের অনেক ভাইকে পার্সেল করে দিতাম, ওনারা ওখানের মধ্যে কিছু জিনিসপত্র তৈরি করতো, কারণ আক্রমণকে প্রতিরোধ করতে হবে। আরেকটা যেটা বেশি মনে পড়ে সেটা হচ্ছে কাঠুলিতে অনেক বেশি তখন যুদ্ধ চলছে, বড়রা বের হতে পারছে না। আমাদের বাংলা বাজার ছিল বে অফ বেঙ্গল, মানে ইয়ের পাদদেশে আর কি, বঙ্গোপসাগর। ওখানে বাংলা বাজার নামে একটা বাজার হয়েছিল। ঠিক আজকের দিনেও মনে পড়ছে আমরা যে অবস্থায় আছি, যে যেখানে আছে কালকে বাজারে দেখলাম এক জায়গায় রয়ে গেছে, তখন কিন্তু শাকসবজিগুলো এক জায়গায় ছিল, যার জন্য অনেক সস্তাতে পাওয়া যেত। তখন আল্লাহর কি একটা রহমত, এত টমেটো সেবার হয়েছিল। চারানা দিয়ে আমার মনে আছে দৌড়াতে দৌড়াতে চারানা দিয়ে 1 কোচর টমেটো নিয়ে আসছিলাম। ওটা আমার মা কাজি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কাজি, ওই বড় ডেকচিতে করে গরম পানিতে ওই টমেটো ঢেলে দিয়ে সিদ্ধ হয়েছিল, আর ওটার ঝোল সবাই বাটি ভর্তি করে দিত। 30 পরিবার
আমরা আশ্রয় নিয়েছিলাম, আমার দাদার ঘরে আশ্রয় নিয়েছিল, আর এক মুঠো ভাত দেওয়া হতো, ওটাই খেয়ে তারা জীবন আর তার মধ্যে এত কিছু আছে। তো আশা করছি আমি সামনে আমার মুক্তিযুদ্ধের একটা বই বের হবে। আবার আপনি এদিক থেকে ভাগ্যবান যে আপনি একজন মুক্তিযোদ্ধার ঘরণী, একজন আমার হাজবেন্ড এখন যাচ্ছে, যদিও ছোট ছিলাম, পাশাপাশি বাড়ি চলে যাচ্ছিল মুক্তিযুদ্ধে, ওটা দেখেছি, সেটা মনে আছে, কিন্তু তখন তেমন চিন্তাটা ছিল না, খুব কাছে থেকে যাই হোক। এটা আমি বলবো আমাদের তা তো বটে। তারপর আমরা কবিতা শুনি আজকে। আচ্ছা, কবিতা, আমার কবিতার শিরোনাম হচ্ছে এই কি হলো তোমার স্বাধীনতা। তোমার শরীরের প্রতিটি শিরায় ক্যান্সার দানা বেঁধেছে, তোমার নিঃশ্বাসে বিষধর সাপের বিষ ছড়ছে, তোমার দক্ষ বাহুর গ্রন্থির পেশিতে ঘুরে ধরেছে, তোমার মায়াবী চোখের তারাই ছাড়ি পড়েছে। তুমি অক্ষম হয়ে গেলে আমাদের লালনী পালনে। তোমার জন্য শহীদ ভাইরা আজও গুমড়ে কাঁদছে শ্মশানে, কবরে, গোরস্থানে, চিপাগলির নর্দমা। তাদের শরীরে তাদের রক্তের ঘ্রাণ দুলছে আজও বাতাসে, তাদের আত্মচিৎকারের প্রতিটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছে বাংলার আনাচে কানাচে। তুমি কি সেসব খবর রেখেছো কখনো চুপিসারে নিবৃত্তি? আমরা কি করে ভুলবো ৭১-এর বিভৎস বিনিদ্র রাতের কথা? আমরা কি করে ভুলবো লুণ্ঠিত মা বোনের ইজ্জতের কথা? আমরা কি করে ভুলবো পিতা সন্তানের গলিত সবের কথা, যা প্রত্যক্ষদর্শী দেখেছিলাম অবক্ষিত কুকুরগুলোকে কিভাবে অনেকক্ষণ চিবিয়েছিল। তুমি কি সেসব ভুলে গেছো ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে? আমরা তোমাকে চেয়েছিলাম নিঃস্বার্থ লালসাহীন, আমরা তোমাকে চেয়েছিলাম দুর্বারে দুর্বিনীত, আমরা তোমাকে চেয়েছিলাম সত্যের ঝান্ডা হাতে অন্যায় অবিচার অসত্যকে ভেঙে করচুর মার। কিন্তু না, তুমি পারলে না স্বাধীনতা, তুমি পারলে না তোমার প্রতিজ্ঞা রক্ষায় আমাদের এই নতুন প্রজন্মের কাছে। খুব চমৎকার একটা কবিতা। শ্যামলদা, আপনার কবিতায় মুক্তিযুদ্ধ এবং বিজয়কে আপনি কিভাবে দেখেন? তারপর কবিতায় আসবো। আমার জন্ম হয়েছে একটি মুক্তিযোদ্ধা পরিবারে। আমার দাদা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সরাসরি। আমার বাবা এবং আমাকে, আমার খুব কম বয়স, তখন আমাকে পাঞ্জাবিটা ধরে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমরা 5 দিন পর আমার বাবা এবং আমি ফিরে আসতে সক্ষম হয়েছি। এইটা আমাদের কাছে পুনর্জীবন ছিল। যে স্বাধীনতার চেতনাটা যেমন 1971 সালে তৈরি হয়নি, 1000 বছর ধরে তৈরি হয়েছে। 1971 সালে যে স্বপ্ন বুনেছে স্বাধীন পতাকা, স্বাধীন দেশের, সেই স্বপ্ন এখন পর্যন্ত এগিয়ে চলেছে অপূর্ণ পূর্ণ। এভাবেই মানুষ লড়াই করছে স্বাধীনতাকে অর্জন করার জন্য। আমার কবিতার শিরোনাম অগ্নিমন্ত্র। অগ্নিমন্ত্র শিখে নিয়ে উড়াল পাখি, অগ্নিমন্ত্র শিখে নিয়ে উড়াল পাখি, দিকবিদিকে আগুন আগুন জ্বালিয়ে দিল শত্রুপক্ষ, পুড়িয়ে দিতে সাদা পালক চতুর্দিকে আগুন দিল। 10 দিকে দেখে নিয়ে নতুন পাখি, মিত্র স্বজন মশাল নিয়ে আগুন খেলায় মেতে উঠল রাত্রি শেষে। তুমি তখন আগুন খেলবে, তাদের সাথে অগ্নিযুদ্ধে সামিল হবে। রাত্রি শেষে ভোর আসবে, সূর্য উঠবে। নতুন করে বুঝে নিও প্রিয় পাখি, নতুন করে বুঝে নিও প্রিয় পাখি, আগুন দিয়ে আগুন রুখবে, সৃষ্টি দিয়ে সর্বনাশ। তোমার জন্য দিয়ে গেলাম অগ্নি সূর্য যুদ্ধমন্ত্র, তোমার জন্য দিয়ে গেলাম আগুন খেলার একটি আকাশ। আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের জীবনে আলো আসুক, বিজয়ের আলো।